আমরা আলোচনা করব যে তিনটি মোস্ট কনফিউজিং প্রিপোজিশন সম্পর্কে, অর্থাৎ একই রকম উচ্চারণ, একই অর্থ বহন করে, কিন্তু আমরা মোস্টলি কনফিউজড হয়ে যাই ইংরেজি বাক্যে কোথায় কখন এদেরকে বসাবো। আজকে আমরা আলোচনা করব এরকমই তিনটি প্রিপোজিশন বিলো, আন্ডার এবং বেনেথ নিয়ে। এবং আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমার বোর্ডে একটা ছবি আঁকা আছে। আশা করি এই ছবিটা ফলো করে যদি আমরা এই তিনটা প্রিপোজিশনকে বুঝি, তাহলে আর কখনো ইংরেজি বাক্যে কোথায় কখন এগুলোকে ব্যবহার করব এই বিষয়ে অন্তত আমাদের কোনো ভুল হবে না। প্রথমত এই বিলো, আন্ডার এবং বেনেথ অথবা আন্ডারেথ, এই সবগুলোর অর্থই কিন্তু নিচে, অন্য কোনো অর্থ এরা বহন করে না। এরা প্রত্যেকে নিচে অর্থটাকে বহন করে, কিন্তু তাহলে কেন এদের প্রেক্ষাপট আলাদা ব্যবহারের ক্ষেত্রে? প্রথমেই আসি বিলো শব্দটির কাছে, যেটার অর্থ মূলত নিচের স্তর বা অবস্থানকে বোঝায়। এখানে আমি আবারও যদি শব্দার্থটার দিকে তাকাই, বিলো বলতে নিচের স্তরকে বোঝায়। আমি এইখানে যে ছবিটা এঁকেছি, ছবিটাতে অ্যাপলটাকে বিলোর সাথে কিন্তু কানেক্ট করেছি, কিন্তু কেন? মূলত এই গাছের সাথে আপেলটা কি ঝুলন্ত অবস্থায় আছে। আমি যদি গাছটাকে একটা স্তর ধরি, তাহলে এই আপেলটা কিন্তু গাছের সাথে কি কানেক্টেড এবং সংস্পর্শিত অবস্থায় আছে। এই ধরনের কোনো বাক্যে আমরা প্রিপোজিশন হিসেবে বিলোকে ব্যবহার করে থাকি। আমরা বলতে পারি যেমন দ্য অ্যাপল ইজ বিলো দ্য ট্রি, কারণ এই গাছটির সাথে অ্যাপেলটা কি কানেক্টলি অবস্থায় আছে। এবং গাছটি যদি একটা স্তর হয়, অ্যাপেলটা হচ্ছে অ্যানাদার স্তর, কিন্তু উভয়ের মাঝে কিন্তু তফাৎটা খুব বেশি না এবং এদের মধ্যে স্পেসের পরিমাণটা কম। তাহলে যেই সকল বাক্যে আমরা একাধিক বস্তু বা দুটি বস্তুর মধ্যে এই ধরনের নিচের স্তর বোঝাতে চাইব, বা একটি বস্তুর সাপেক্ষে অপর একটি বস্তুর অবস্থান বোঝাতে চাইব, তখন প্রিপোজিশন হিসেবে আমরা বিলোকে ব্যবহার করব। যেমন এক্সাম্পল যদি দেই, দ্য টেম্পারেচার ইজ বিলো জিরো, যে আমি এখানে একটা ফিক্সডলি টেম্পারেচারের কথা বলছি কি জিরো, এবং বর্তমানের যে টেম্পারেচারটাকে আমি এই বাক্যতে ব্যবহার করেছি তার মাত্রাটা কি জিরোর থেকে কম। দ্যাট মিনস এখানে দুটো স্তর থাকবে এবং একটি স্তরের সাথে অপর একটি স্তর কানেক্টলি যখন থাকে, এই ধরনের বাক্যে প্রিপোজিশন হিসেবে আমরা সাধারণত বিলোকে ব্যবহার করে থাকি। চিত্রটার দিকে যদি আবার তাকাই, এই গাছটির সাথে অ্যাপেলটা যেমন কানেক্টলি ছিল এবং সেকেন্ড স্তরে ছিল, ঠিক একইভাবে গাছের নিচে একটা মানুষকে আমি দেখতে পাচ্ছি এবং এদের মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য আছে। ডিস্টেন্সের ক্ষেত্রে এদের মধ্যে ব্যাপক পার্থক্য আছে এবং এরা ভিন্ন স্তর হলেও এদের মধ্যে দূরত্বের পরিমাণটা অনেক বেশি এবং এরা কোনোভাবেই সংস্পর্শিত অবস্থায় নেই। এই ধরনের ক্ষেত্রে আমরা প্রিপোজিশন হিসেবে বাক্যটিতে আন্ডার ব্যবহার করে থাকি। দ্যাট মিনস এখানে আলাদা একটা স্তর থাকবে, কিন্তু সে অনেকটা ওপরে ছাদের মতো ব্যবহৃত হবে, যার সাথে নিচে থাকা কোনো ব্যক্তি বা বস্তুর কোনো কানেক্টিভিটি থাকবে না। যেমন আমি আন্ডার অর্থ লিখেছি কি নিচে, ঢেকে রাখা বা স্পর্শ থাকা। উদাহরণ হিসেবে আমি বলতে পারি দ্য ম্যান ইজ আন্ডার দ্য ট্রি, মানুষটি কোথায়? মানুষটি গাছের নিচে। এই গাছটা তাকে কি করেছে? তাকে ঢেকে রেখেছে, তাই তো, বা ছায়ার সাথে স্পর্শিত অবস্থায় রেখেছে বা নিচে অবস্থান করা বোঝাচ্ছে। আবার আরেকটা উদাহরণ যদি দেই, দ্য বুক ইজ আন্ডার মাই ব্যাগ, এখানে বই এবং আমার ব্যাগের কথা উল্লেখ করা হয়েছে এবং বলা হচ্ছে বইটা কি আমার ব্যাগটি নিচে আছে। এর সাথে কোনো সংস্পর্শিত অবস্থায় নেই, কিন্তু তার নিচের অবস্থানটাকে ইন্ডিকেট করা হচ্ছে। দ্যাট মিনস আমরা যখনই দুটো বস্তুর মধ্যে স্পর্শিত অবস্থায় কোনো কানেক্টিভিটি খুঁজে পাবো, তখন একটির সাপেক্ষে অপরটিকে বোঝানোর জন্য প্রিপোজিশন হিসেবে বিলোকে ব্যবহার করব। অপরদিকে যখনই আমরা কোনো দুটি স্তরের মধ্যে বিস্তর ফারাক দেখতে পাবো এবং নিচে অবস্থানকৃত দ্বিতীয় বস্তুটিকে বোঝাতে চাইবো, তখন প্রিপোজিশন হিসেবে আমার আন্ডার ব্যবহৃত হবে। যেমন আমি যদি আমার নর্মালি কোনো একটা বাসার রুফ এবং ফ্যানের কথা বলি, সেই ক্ষেত্রে কিন্তু আমার বিলো বসবে। কেন? কারণ ফ্যানটা কিন্তু সামহাউ আমরা লাইন দেওয়ার জন্য বা ইলেকট্রিসিটি পাওয়ার জন্য আমরা কি করে থাকি? ছাদের সাথে সামহাউ কানেক্ট করা অবস্থায় থাকে। কিন্তু আমি যেমন এখন এই মুহূর্তে কি আছি, কোনো একটা রুফের নিচে দাঁড়িয়ে আছি, আমার সাথে কিন্তু রুফের ডিস্টেন্সটা অনেক বেশি এবং কোনোভাবেই কিন্তু আমি তার সংস্পর্শে নেই। সেই ক্ষেত্রে আমার এবং রুফের ক্ষেত্রে যদি আমি কোনো বাক্যে বলি আই অ্যাম আন্ডার দ্য রুফ, সেই ক্ষেত্রে কিন্তু আর আমার বিলো বসবে না, বসবে কি? আন্ডার। লাস্ট ওয়ান হচ্ছে বেনেথ অথবা আন্ডারেথ।
এখন ছবিটার ক্ষেত্রে আরেকবার যদি আমি লুক করি তাহলে দেখতে পাবো গাছের সাথে অ্যাপেলটা ঝুলন্ত অবস্থায় বসেছিল বিলো, গাছের সাথে মানুষটা যখন গাছের নিচে বসেছিল তখন প্রিপোজিশন হিসেবে আন্ডার, কিন্তু এখানে গাছটা কোনো একটা মাটির ওপরে অবস্থান করছে এবং সেই মাটির নিচে কোনো একটা গর্তের মধ্যে একটা ইঁদুরের অবস্থান আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং সেই ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, বেনেথ অথবা আন্ডারেথ। অর্থাৎ কোনো কিছুর অত্যন্ত গভীরে বা গভীরতার পরিমাণ অনেক বেশি, এই ধরনের কোনো অর্থ যদি আমি বহন করতে চাই সেই ক্ষেত্রে কাঙ্ক্ষিত বাক্যটিতে কিন্তু আমরা প্রিপোজিশনকে বসিয়ে থাকি। আবার বলতে পারি বেনেথ এবং আন্ডারেথ দুটোর অর্থই নিচে, বাট এটা ফর্মাল ওয়েতে বেশি ব্যবহার করা হয়ে থাকে। কখনো কখনো বাক্যের স্বার্থে এটা আবার অযোগ্যতারও অর্থ পরিবহন করে থাকে। যেমন আমি যদি বলি দ্য র্যাট ইজ বেনেথ দ্য সয়েল, অর্থাৎ কি, যে মাটির খুব গভীরে ইঁদুরটা অবস্থান করছে, মানে যেটাকে আমরা ইঁদুরের গর্ত বলে থাকি। অপরদিকে আমি আর একটা লিখেছি যে শি ফেল্ট দ্য জব ওয়াজ বেনেথ হার ডিগনিটি, যে তার মনে হয়েছিল তার চাকরিটা তার যোগ্যতার ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ নয়। দ্যাট মিনস এখানে যোগ্যতা বা অযোগ্যতার একটা প্রশ্ন আসছে, যে সেই চাকরিটা যোগ্য নয় তার পদমর্যাদার সাথে। তাহলে আমরা বলতে পারি যে বিলো, আন্ডার এবং বেনেথ বা আন্ডারেথ তিনটি প্রিপোজিশনই বা চারটি প্রিপোজিশনই নিচে অর্থ বহন করবে, কিন্তু যখন কোনো তলের সাথে স্পর্শিত অবস্থাকে ইন্ডিকেট করবে তখন আমরা বিলো বসাবো, যখন কোনো তলের সাথে অনেকটা ডিস্টেন্স মেনটেন করবে তখন আমরা আন্ডার বসাবো, এবং অত্যন্ত গভীরে যখন আমার কোনো অর্থ বহন করার প্রয়োজন হবে তখন আমরা সেখানে বেনেথ অথবা আন্ডারেথ বসাবো। তাহলে খুব সহজ, আমরা একই বাক্যে নিচে অর্থ বহন করার জন্য, বাক্যের বৈচিত্র্য আনার জন্য যেমন আমরা আন্ডারের পাশাপাশি বিলো, বেনেথ অথবা আন্ডারেথ ব্যবহার করতে পারি। আশা করি আজকের এই লেসনটা তোমরা মনে রাখলে প্রিপোজিশন কোথায় কোনটা বসাতে হবে সেই বিষয় সম্পর্কেও তোমাদের আর কখনো ভুল হবে না।